ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আরএমএস এডুকেশন। আজকের এই সেশনে আমি তোমাদের অঙ্কের অ্যাভারেজ অর্থাৎ গড় চ্যাপ্টার থেকে যাবতীয় যেসব টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসে থাকে সেই সব প্রশ্ন দিয়েই আজকের এই প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আশা রাখছি এই ধরনের সেশন তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে, এবং তার থেকেও বড় ব্যাপার যেটা, তোমাদের অঙ্কের প্রতি যে ভয়টা রয়েছে সেই ভয়টা কিন্তু এই অঙ্কের সমস্ত চ্যাপ্টারগুলো শেষ করার পর অনেকটাই কেটে যাবে, এটা আমি তোমাদের আশ্বস্ত করছি। আমি অলরেডি তোমাদের রেশিও প্রপোর্শন চ্যাপ্টার থেকে যাবতীয় টাইপের প্রশ্ন তোমাদের আসতে পারে যা যা সব কিন্তু আমি করিয়ে দিয়েছি, এবং আজকে আমি তোমাদের অ্যাভারেজ শুরু করেছি, এবং বাকি চ্যাপ্টারগুলো তোমাদের কমপ্লিট করিয়ে দেওয়ার পর আমি তোমাদেরকে আশ্বস্ত করছি, দেখবে অঙ্কের প্রতি তোমাদের যে কনফিডেন্সটা লো ছিল সেই কনফিডেন্সের লেভেলটা কিন্তু অনেকটাই আপগ্রেড হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল প্রত্যেকে? আর তার জন্য চাই তোমাদের শুধু একটু সহযোগিতা। তোমাদের যেসব বন্ধুরা এবছর এন্ট্রান্স এক্সাম দেবে তাদের মধ্যে এই ক্লাসগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং তোমরাও যারা ক্লাসগুলো দেখছো ক্লাসগুলোকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থেকো। তো চলো তাহলে আজকের সেশন শুরু করা যাক। তো ডিয়ার স্টুডেন্টস, সবার প্রথমে অঙ্ক শুরু করার আগে আমরা এই অ্যাভারেজ চ্যাপ্টার থেকে একটা বেসিক আইডিয়া আমরা নিয়ে নেব। ঠিক আছে, তো আমি তোমাদের কি বললাম, আজকের চ্যাপ্টার কি? আজকের চ্যাপ্টার হচ্ছে আমাদের অ্যাভারেজ, তাই তো? তো এই অ্যাভারেজ কী জিনিস সবার প্রথমে আমাদের সেটা জানতে হবে যে অ্যাভারেজ কী জিনিস। দেখো, অ্যাভারেজ বা গড় আমরা যেটা বলছি না, এই অ্যাভারেজ বা গড় হলো কী জিনিস? এটা হলো তোমার সমজাতীয় কতগুলি রাশির সমষ্টিকে ওই রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যায় সেটা হয়ে যায় ওই রাশিগুলির গড়। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে দেখো, আমরা গড় সম্বন্ধে এটা বলতে পারি যে গড় বা অ্যাভারেজ সমান আমরা এটা বলতে পারি যে সমজাতীয় রাশির সমষ্টি, সমজাতীয় রাশির সমষ্টি ডিভাইডেড বাই রাশির সংখ্যা। এটা আমরা বলতে পারি। কি বললাম আমি তোমাদের? গড়ের ব্যাপারটা কি বললাম? যে সমজাতীয় রাশির সমষ্টিকে যদি ওই রাশিগুলির সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে যে ভাগফলটা পাবো সেটাই হচ্ছে অ্যাভারেজ বা গড়। দেখো, সমজাতীয় রাশির সমষ্টিগুলোকে ওই রাশির সংখ্যা দিয়ে কিন্তু আমি ভাগ করেছি, এই যে এখান থেকে যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা কিন্তু হয়ে যাবে গড় বা অ্যাভারেজ। বোঝা গেল ব্যাপারটা কি বললাম? এবার আমি তোমাদের একটু এক্সাম্পল দিলে ব্যাপারটা ভালো বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো, ধরো আমি তোমাদেরকে এই সংখ্যাগুলো দিলাম 12, 15, 21, 31 এবং 16। ঠিক আছে, নিয়ে তোমাদেরকে বললাম যে এই সংখ্যাগুলোর অ্যাভারেজ বের করো। এদের আমি তোমাকে অ্যাভারেজ বের করতে দিলাম, তখন তুমি তাহলে কি করবে? কি বলেছিলাম আমি সংখ্যাটায় তোমাদের? যে সমজাতীয় রাশিগুলির সমষ্টি। এবার সবগুলো দেখো সমজাতীয় রাশি সংখ্যা দেওয়া রয়েছে, তো আমি এদের সমষ্টি করব। তাহলে 12 প্লাস 15 প্লাস 21 প্লাস 31 এবং প্লাস 16। তারপর কি বলেছিলাম? ডিভাইডেড বাই রাশিগুলির সংখ্যা। কতগুলো রাশি আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা। সেই রাশিগুলোর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? এখানে আমি কত রাশি পেলাম? 5টা পেলাম, তাই 5 দিয়ে ভাগ করলাম। এবার দেখো, এটা যোগ করলে হয়ে যাবে 95। যোগ করলে হবে 95। ঠিক আছে, এটাকে 5 দিয়ে ভাগ, তো 95কে 5 দিয়ে ভাগ করলে কত পাবো? 19। তাহলে দেখো, এই যে সংখ্যাগুলো আমি দিয়েছিলাম 12, 15, 21, 31 এবং 16, এদের গড় কত পেলাম? 19। বোঝা গেল? এটা হয়ে গেল আমার এই সংখ্যাগুলোর গড়। বোঝাতে পারলাম তোমাদের প্রত্যেককে যে গড় জিনিসটা যে আমি তোমাদের ডেফিনেশনটা দিলাম একটু আগে, সেই ডেফিনেশনটা অ্যাপ্লাই কীভাবে করলাম বোঝা গেল? এবার আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, যেটা হলো, এটা না হয় আমি 5টা সংখ্যা রয়েছে আমি করে দিলাম। আচ্ছা, এটা প্রত্যেকে হয়েছে। এবার দেখো, এবার আমি তোমাদেরকে বললাম, আচ্ছা বলো তো, 1 থেকে 50 অবধি যতগুলো সংখ্যা রয়েছে এদের গড় কত? সংখ্যার গড় কত? তুমি কি জানো? তুমি জানো যে তাহলে স্যার আমাকে তো এই 1 থেকে 50 অবধি 50টা সংখ্যা রয়েছে, তাই 50 সংখ্যায় যোগ করতে হবে, মানে এরকম করে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 করে এরকম কিন্তু এটা
50 অবধি চলবে। বাই কত দিয়ে ভাগ হবে? ভাগ কিন্তু 50 দিয়ে হবে, তাই তো? এবার তোমাকে এখানে বাকি সংখ্যাগুলো লিখে যোগ করতে হবে, তো এটা কিন্তু একটা বহু সময়ের ব্যাপার। তো এখানে আমাদের একটা সূত্র রয়েছে, তো এই সূত্রগুলো আমাকে কিন্তু একটু মনে রাখতে হবে। কীরকম রয়েছে দেখে নাও। তোমাকে দেয়া হলো 1 থেকে n অবধি সংখ্যার যোগফল বের করতে দেওয়া হলো। তার সূত্র কি রয়েছে? তার সূত্র রয়েছে n ইন্টু n প্লাস ওয়ান n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এটা গেল 1 থেকে n অবধি সংখ্যার যোগফল। যেখানে nটা কি, যেখানে n হচ্ছে নাম্বার অফ, মানে যতগুলো সংখ্যা রয়েছে আর কি, নাম্বার অফ রাশি যা বলতে পারো। মানে কীরকম ব্যাপারটা, যদি তোমাকে পরীক্ষায় বলে 1 থেকে 100 অবধি সংখ্যার যোগফল কত, তখন n এর ভ্যালু কত হবে? তখন n এর ভ্যালু হয়ে যাবে 100। যদি বলে 1 থেকে 15 অবধি সংখ্যার যোগফল কত, তখন n এর ভ্যালু কত হবে? তখন n এর ভ্যালু হয়ে যাবে 15। যদি বলে 1 থেকে 5000, তখন n এর ভ্যালু কত হবে? n সমান তখন হয়ে যাবে 5000। বোঝা গেল? আমি বোঝাতে পারলাম যে n এর ভ্যালুটা কোনটা। এবার তোমাকে বলছে এই 1 থেকে n অবধি সংখ্যারই, ঠিক আছে, এই 1 থেকে n অবধি সংখ্যারই গড় কত। তখন কি হবে? তখন গড় হয়ে যাবে, তখন সূত্রটা হয়ে যাবে, আমি তোমাদের করে দেখালে আরও ভালো বুঝতে পারবে। দেখো, n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, এটা তোমার কি ছিল? এটা তোমার যোগফলের সূত্র ছিল। তো কি আমি জানি যে যোগফল বাই যতগুলো টার্ম থাকে ততগুলো। এখানে কতগুলো সংখ্যা আছে? nটা সংখ্যা আছে। তাহলে দেখো, এটা আমি যদি সলভ করি কি পাবো? n ইন্টু n প্লাস ওয়ান বাই 2n, n কেটে গেলে কি পড়ে থাকছে? n প্লাস ওয়ান বাই 2। তাহলে আমরা কি পেলাম? 1 থেকে n অবধি সংখ্যার গড়ের সূত্র পেলাম n প্লাস ওয়ান বাই 2। তো প্রত্যেকে কিন্তু এই জায়গাগুলো নোট করো। 1 থেকে n অবধি সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান বাই 2, এবং 1 থেকে n অবধি সংখ্যার গড় হচ্ছে n প্লাস ওয়ান বাই 2। এই n প্লাস ওয়ান বাই 2টা কীভাবে আসছে সেটা আমি তোমাদের কিন্তু এখানে দেখালাম। ঠিক আছে, এই জায়গাটাতে কিন্তু আমি সেটা দেখালাম যে n প্লাস ওয়ানটা এই জায়গা থেকে কিন্তু আসছে। ঠিক আছে, তাহলে 1 থেকে n অবধি সংখ্যার গড় পেলাম n প্লাস ওয়ান বাই 2, এবং 1 থেকে n অবধি সংখ্যার যোগফল পেলাম n ইন্টু n প্লাস ওয়ান বাই 2। ক্লিয়ার প্রত্যেকের? এই জায়গার এই দুটো জিনিস কিন্তু নোট করে নাও, এই জায়গাটা এবং এই জায়গাটা। ঠিক আছে, একটা হচ্ছে যোগফল সূত্র আর একটা হচ্ছে গড়ের সূত্র। এবার আমি আসছি 1 থেকে n অবধি সংখ্যার বর্গের যোগফলের সূত্র কত। দেখো, 1 থেকে n অবধি সংখ্যার বর্গের যোগফল। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এরকমই। ধরো তোমাকে পরীক্ষা দিয়েছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার। ঠিক আছে, এরকম করে হয়তো চলেছে প্লাস 10 স্কোয়ার অবধি। তাহলে এই দিয়ে যোগফল তোমাকে বের করতে দিয়েছে। তুমি কি করবে? 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, এরকম করে বের করে যোগ করবে, না তার সূত্র ধরবে? তো তার সূত্রটা কি রয়েছে? তার সূত্রটা রয়েছে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান। ঠিক আছে, 2n প্লাস ওয়ান বাই হচ্ছে 6। এটা হচ্ছে 1 থেকে n অবধি সংখ্যার যোগফল। তাহলে এখানে n কত? এখানে দেখো n হচ্ছে 10, তাহলে এখানে আমি 10 বসাবো। 10 বসিয়ে আমি এটা ক্যালকুলেশনটা করব। বোঝা গেল প্রত্যেকের? তাহলে 1 থেকে n অবধি সংখ্যার যোগফলের সূত্র কি পেলাম? 1 থেকে n অবধি সংখ্যার যোগফলের সূত্র পেলাম তোমার, 1 সেকেন্ড ওয়েট, যে n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6। ক্লিয়ার হলো প্রত্যেকের? এটা হচ্ছে আমার 1 থেকে n অবধি সংখ্যার যোগফলের সূত্র। এবার যদি বলে তোমাকে যে এই 1 থেকে n অবধি সংখ্যার বর্গের যোগফল তো পেলে, বর্গের গড় কত, তখন তুমি কি করবে? তখন তোমার সূত্রটা হয়ে যাবে ঠিক এরকম। দেখো, 1 থেকে n অবধি সংখ্যার বর্গের গড়, তখন তোমার সূত্র হয়ে যাবে কি? n প্লাস ওয়ান ইন্টু 2n প্লাস ওয়ান বাই 6। ঠিক আছে, এটা হলো 1 থেকে n অবধি সংখ্যার বর্গের গড়। ক্লিয়ার?
এবার 1 থেকে n অবধি সংখ্যার ঘনের গড় পাওয়া যায়, ঘনের যোগফল সূত্র রয়েছে, এগুলো আমরা কিন্তু অঙ্ক করতে করতে সলভ করব। ঠিক আছে, তো আপাতত আমরা এটুকু জেনে রাখবো যে 1 থেকে n অবধি সংখ্যার যোগফল বের করার সূত্র কী এবং 1 থেকে n অবধি সংখ্যার গড় বার করার সূত্র কী। ঠিক আছে, এবার আমরা সরাসরি কিন্তু অঙ্কে চলে যাব। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন কি রয়েছে আমরা সেটা আবার দেখে নেব। দেখো, প্রথম প্রশ্নে বলছে পরপর 7টি স্বাভাবিক সংখ্যার গড় 45 হলে সর্বনিম্ন সংখ্যাটি নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা পরপর স্বাভাবিক সংখ্যা কি কি আমি ধরে নিচ্ছি, ধরো 1, ঠিক আছে, 2, 3, 4, 5, 6, 7 হলো পরপর স্বাভাবিক সংখ্যা। এবার তোমরা আমাকে বলো, আমি বলছি তোমাদেরকে যে তাহলে প্রথম সংখ্যা কত পেলাম, প্রথম সংখ্যা পেলাম 1, তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত পেলাম, দ্বিতীয় সংখ্যাটা আমরা পেয়েছি কত 2, তবে তোমাদেরকে এখন বলছি দ্বিতীয় সংখ্যাটা কত হবে 1 প্লাস কত হবে বলো, দ্বিতীয় সংখ্যাটা হবে দেখো 1 প্লাস 1, তাই 2 পাচ্ছি। তাই তৃতীয় যে স্বাভাবিক সংখ্যাটা আমি পেলাম সেটা কত পাবো 3, মানে 1 প্লাস দেখো 2, চতুর্থ বললে কত পাবো, চতুর্থ স্বাভাবিক সংখ্যাটা বললে কত পাবো দেখো 1 প্লাস 3, 1 প্লাস 3 করলে আমরা 4 পাচ্ছি, তাহলে পঞ্চমটা কত পাবো 1 প্লাস 4 করে, ষষ্ঠটা কত পাবো 1 প্লাস 5 করে এবং সপ্তমটা কত পাবো 1 প্লাস 6 করে। তাই এই জায়গাটা বলার উদ্দেশ্য কেন, এটা বলার উদ্দেশ্য এই জায়গাটাই। এবার তোমরা আমাকে বলো, আমি ধরে নিচ্ছি, ধরি প্রথম সংখ্যা x, ঠিক আছে, প্রথম সংখ্যা আমি ধরে নিলাম x, তাহলে দ্বিতীয় সংখ্যা কত হবে তোমরা এবার বলো তোমাকে, যে স্যার দ্বিতীয় সংখ্যা কত হবে বলো, তুই একজন বলো, দ্বিতীয় সংখ্যা হয়ে যাবে x প্লাস 1, তোমরা নিজেরাই মনের মধ্যে বলো। ঠিক আছে, এটা লাইভ ক্লাস হচ্ছে না, তোমরা নিজেরাই দেখো। তৃতীয় সংখ্যা কত হবে দেখো, তৃতীয় সংখ্যা হয়ে যাবে কি বলেছিলাম, এই প্রথম সংখ্যা 1 ধরেছিলাম, তার সাথে 2 যোগ করলে তৃতীয় সংখ্যা, কেন প্রথম সংখ্যা x, তাহলে তৃতীয় সংখ্যা হয়ে যাবে x প্লাস 2। চতুর্থ সংখ্যা কত হবে, কত ধরবো আমি দেখো, চতুর্থ সংখ্যার জন্য x প্লাস 3 হবে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে পঞ্চম সংখ্যা কত হবে x প্লাস 4, ষষ্ঠ সংখ্যা কত হবে x প্লাস 5 এবং সপ্তম সংখ্যা হয়ে যাবে x প্লাস 6। ঠিক আছে, সংখ্যা ধরাটা আমাদের বোঝা গেল। এবার আমাদের প্রশ্নে বলছে এই 7টি স্বাভাবিক সংখ্যার গড়, মানে এই 7টি সংখ্যাকে যোগ করতে হবে বাই 7 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে যে ভাগফলটা পাবো সেটাই হবে 45। প্রশ্নে সেটাই বলা রয়েছে। তাহলে এবার দেখো এবার আমি সলভ করি কীভাবে, দেখো তাহলে দেখো প্রথম সংখ্যা ছিল আমার x প্লাস 1 প্লাস x প্লাস 2 প্লাস x প্লাস 3 প্লাস x প্লাস 4 x প্লাস 5 এবং হচ্ছে x প্লাস 6, এইটা ডিভাইডেড বাই 7, এটাই হচ্ছে গড়। আর এটা সমানই দেখো বলা আছে 45, তাহলে আমি বলতে পারি 45 সমান এটা বলতে পারি। এখন আমরা এখান থেকে কী বলতে পারি, বা কী বলতে পারি, যে এটা যোগ করলে কত হবে, তাহলে যোগ করলে পেয়ে যাচ্ছি 7x প্লাস 21, ঠিক আছে, বাই 7, সেই 7টাকে আমি 45 সাথে গুণ করে দিচ্ছি, সমান 45 গুণিত 7, 45 গুণিত 7, ক্লিয়ার। এখন এখান থেকে যদি আমি 7 কমন নিয়ে নিই, কী পাচ্ছি, এখানে 7 কমন নিলে পাচ্ছি x প্লাস 3 সমান হচ্ছে 45 গুণিত 7 পাচ্ছি। তাই এখান থেকে বলতে পারি বা x প্লাস 3 সমান 45, মানে এই 7 এদিকে এলে কেটে যাবে, কিংবা আমরা এখান থেকে 7 কাটতে পারি। তাহলে এখন এখান থেকে আমরা বলতে পারি যে বা x সমান 45 মাইনাস 3টা দিকে গেলে বিয়োগ হয়ে যাবে, মানে 42। তাহলে আমি x সমান পেয়ে গেলাম 42। এবার তোমরা আমাকে বলো, তোমাকে প্রশ্নে কি জানতে চেয়েছে, প্রশ্নে জানতে চেয়েছে সর্বনিম্ন সংখ্যা। তাহলে সর্বনিম্ন সংখ্যা কোনটা হবে, সব থেকে ছোটো সংখ্যাটা তো প্রথম সংখ্যাটাই, যে সংখ্যাটা প্রথম সেটা সব থেকে ছোটো সংখ্যা। তাহলে আমি প্রথম সংখ্যা কী ধরেছিলাম x, তাহলে দেখো x সমানই পেয়েছি 42, তাহলে আমরা বলতে পারি সর্বনিম্ন সংখ্যা হবে 42।
এবার যদি পরীক্ষায় প্রশ্ন এরকম আসতো, সর্বনিম্ন না বলে যদি বলতো সর্বোচ্চ, তখন কি করতে? যদি বলে তো সর্বোচ্চ সংখ্যা বের করো, তো সর্বোচ্চ সমান কী হতো? দেখো সর্বোচ্চ সংখ্যা হয়ে যেত এটা x+6, যেটা শেষে রয়েছে। তাই 42-এর সাথে আমি কি করতাম? 6 যোগ করতাম, মানে পেয়ে যেতাম কি 48। বোঝা গেল? তাই সর্বোচ্চ সংখ্যা পেলাম 48 আর সর্বনিম্ন পেলাম 42। ক্লিয়ার? প্রত্যেকের বোঝা গেল? আর কীভাবে এই সংখ্যাগুলোকে ধরতে হয় সেই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারলে প্রত্যেকে। তার জন্য আমি 1 2 3 4 5 6 7 ব্যাপারটা বোঝালাম। এরপর নিশ্চয়ই অঙ্ক কাউকে মুখস্থ করতে হবে না। কীভাবে অঙ্কটা আমি এই যে নাম্বারগুলো কীভাবে ধরতে হয় প্রতিটা ব্যাপারে কিন্তু আমি ওইরকমভাবে এক্সাম্পল দিয়েই বুঝিয়ে দেবো, যাতে করে তোমাদেরকে মুখস্থ করার দরকার না পড়ে। প্রশ্ন তোমাদের যখন যেটা চাইবে, তুমি এখানে স্বাভাবিক সংখ্যা পড়ে গিয়েছো, ওখানে পড়লে হয়তো পরপর বিজোড় সংখ্যা কি পরপর মৌলিক সংখ্যা, তখন তুমি কি করবে? কি ধরবে সংখ্যা? এক্স প্লাস একটা এক্স, একটা x+1, একটা x+2 এরকম করে ধরলে সব জায়গাতে তো হবে না। কোনো জায়গায় একটা জায়গায় এক্স ধরতে হবে, পরেরটা হবে x+2, তারপরেরটা হবে x+4। তো সেই জায়গাগুলো, সেই ব্যাপারগুলোকে আমি তোমাদের কিন্তু একদম মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? পুরো ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তোমাদের যাবতীয় ডাউট কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে? চলো পরের অঙ্ক কী রয়েছে আমরা দেখে নেব। পরের প্রশ্নে দেখো কি বলছে। পরের প্রশ্নে বলছে পরপর 3টি বিজোড় সংখ্যার যোগফল যদি 183 হয় তাহলে সর্বনিম্ন সংখ্যা কত হবে? আচ্ছা আচ্ছা, এবার তোমরা আমাকে এখানে বলো, আমি যদি এখানে প্রথম সংখ্যাটা x ধরি, তাহলে দ্বিতীয় যে বিজোড় সংখ্যাটা, দ্বিতীয় বিজোড় যে সংখ্যাটা হবে সেটা কি x+1 হবে? এটা আমাকে বলো। কেননা ওখানে ধরেছিলাম দ্বিতীয় সংখ্যা x+1, তাহলে এবার তো তোমাদের মনে হওয়া উচিত যে তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে x+1, তৃতীয় সংখ্যাটা হবে x+2। কিন্তু না, দেখো কেন না, এই না এর কারণ তো রয়েছে কিছু একটা, সেটা তোমাদের আমি বোঝাচ্ছি। আচ্ছা, পরপর 3টি বিজোড় সংখ্যা, আচ্ছা আমি তোমাদেরকে বলছি এই 5 7 9 তিনটে পরপর বিজোড় সংখ্যা, তোমরা যে কোনো খুশি ধরো। ঠিক আছে? তুমি কিন্তু 5 7 9 ধরো না, তুমি ধরো 11 13 এবং 15। ঠিক আছে? এবার আমার সাথে মেলাও। তাহলে প্রথম সংখ্যা এখানে কি পেলাম? 5 পেলাম প্রথম সংখ্যা। তাহলে দ্বিতীয় সংখ্যাটা কত হবে? 5 প্লাস কত হবে? 2 হবে না? 5 + 2 তাহলে 7 পাচ্ছি। তোমরা দেখো তোমাদের প্রথম সংখ্যা যারা 11 13 15 ধরেছো, তোমাদের প্রথম সংখ্যা হবে 11, তার দ্বিতীয় সংখ্যা হবে কত? দেখো 11 + 2 তাহলে 13 পাচ্ছি। এবার তোমরা বলো তৃতীয় সংখ্যা কত হবে? 5 + 4, তাই তো? তাহলে দেখো আর তোমাদের কত হবে যারা 11 13 15 ধরেছিলে, তোমাদেরও দেখো হবে 11 + 4। তাহলে দেখো আমি যদি প্রথম সংখ্যা x ধরি, তাহলে আমার দ্বিতীয় সংখ্যা কত হবে? x+2 হবে না? x+1 হবে না? তা তৃতীয় সংখ্যা কত হবে এখান থেকে বলো এবার তোমরা। তৃতীয় সংখ্যা দেখো হয়ে যাবে x+4। বোঝা গেল কীভাবে সংখ্যাগুলোকে ধরবো? এখানে আমাকে যেহেতু বিজোড় সংখ্যা বলেছে, আমি বিজোড় সংখ্যা এইভাবেই পাচ্ছি। পরপর 3টে বলেছে, আবার কিন্তু পরপর বলেছে, যে কোনো 3টে নয়। তাহলে প্রথম পরপর 3টে আমি ধরে নিয়েছি 5 7 9। তাহলে প্রথমটা যদি 5 হয়, পরেরটা কত হবে? 5 + 2। প্রথমটা যদি x হয়, পরেরটা কত হবে? x+2। তারপরটা কত হবে? এখানে হচ্ছে 5 + 4, এখানে হবে x+4। বোঝা গেল? এবার তোমাকে প্রশ্নে বলেছে এই যে 3টে সংখ্যার যোগফল, এই 3টে সংখ্যার যোগফল হচ্ছে 183। তাহলে সর্বনিম্ন সংখ্যা মানে এই এক্সটাই সর্বনিম্ন হবে আর সর্বোচ্চ হবে x+4। তো এখানে সর্বনিম্ন চেয়েছে, তো সর্বনিম্ন সংখ্যা মানে এক্স এর মানটা কত সেটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। বোঝা গেল প্রত্যেকের অঙ্কটা কি বলতে চেয়েছে? আসলে কারো কোনো ডাউট নেই? যাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, একবার ভিডিওটাকে পেছিয়ে নিয়ে যাও। ঠিক আছে? নিয়ে আরেকবার শুনো কথাটা, তাহলে দেবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এবার দেখো, এবার আমি ক্যালকুলেশনটা করে নেব। তো 3টে সংখ্যার যোগফল বলেছে বিজোড় সংখ্যা, তাই একটা সংখ্যা ধরেছিলাম x, একটা পেলাম x+2 আর একটা পেলাম x+4। তাহলে এই 3টে সংখ্যার যোগফলটাই আমি বলতে পারি 183। পারি তো? তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? 3x + 6 সমান হচ্ছে 183। আর এখান থেকে আমি বলতে পারি কি 3x সমান কত বলতে পারি? 3x সমান বলতে পারি 177। 3x সমান 177, কারণ 6টা দিয়ে গেলে বিয়োগ হবে 177। এখান থেকে আমি কত পাচ্ছি? x সমান বা x সমান
কত পাবো? 107কে 3 দিয়ে ভাগ করতে হবে, কত হবে? 59। তাহলে এটাই হচ্ছে আমার সর্বনিম্ন সংখ্যা। বোঝা গেল? প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারো কোনো জায়গায় অসুবিধা নেই? তা চলো এবার পরের প্রশ্নটা আমরা সলভ করে নিই। দেখো ডিয়ার স্টুডেন্টস, এবার পরের প্রশ্নটা দেখতে থাকো। পরের প্রশ্ন দেখো একটু টুইস্ট রয়েছে। কীরকম টুইস্ট রয়েছে? এখানে দেখো বলে দিয়েছে 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের একটা সূত্র রয়েছে, যে সূত্রটা আমি তোমাদের তখন কিন্তু বলিনি। কীরকম সূত্র? যে 1 থেকে n অবধি, ঠিক আছে, সমস্ত বিজোড় সংখ্যার যোগফল n স্কোয়ার। ঠিক আছে, যোগফলের জায়গাটাও কিন্তু মনে রাখতে হবে। 1 থেকে n অবধি সব বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে n স্কোয়ার, আর এখানে আর 1 থেকে n অবধি সব বিজোড় সংখ্যার গড় হচ্ছে n। ঠিক আছে, কি বললাম? 1 থেকে n অবধি সমস্ত বিজোড় সংখ্যার গড়ের সূত্র পেলাম আমরা কি? n। n মানে যতগুলো বিজোড় সংখ্যা রয়েছে। ঠিক আছে, 1 থেকে 20-র মধ্যে যতগুলো বিজোড় সংখ্যা রয়েছে সেই সংখ্যাটাই হচ্ছে 1 থেকে 20 অবধি সমস্ত বিজোড় সংখ্যার গড়। বোঝা গেল প্রত্যেকের? এই সূত্র কিন্তু প্রত্যেক খাতায় নোট করে নাও। এবার আমি সূত্রটাকে আমি তোমাদের এখানে অ্যাপ্লাই করব। দেখো 1 থেকে 20 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যা চেয়েছে, তাহলে 1 থেকে 20-র মধ্যে বিজোড় সংখ্যা কতগুলি আছে আগে বের করে নাও। 1 থেকে 20 অবধি বিজোড় সংখ্যা 10টি রয়েছে। ঠিক আছে, 10টি বিজোড় সংখ্যা আছে আর 10টি জোড় সংখ্যা আছে। তাহলে 1 থেকে 20 অবধি পেলাম বিজোড় সংখ্যা 10টি। তাহলে এদের গড় কত হবে? কি বলেছিলাম? যে 1 থেকে n অবধি সংখ্যার গড় কত বলেছিলাম? n। তো এখানে n এর মান 10, তাহলে গড় কত হবে? গড় হয়ে যাবে 10। বোঝা গেল? 1 থেকে 20 পর্যন্ত সমস্ত বিজোড় সংখ্যার গড় হচ্ছে 10। ক্লিয়ার প্রত্যেকের? এবার সেই সেম জিনিসটাই দেখো এখানে বলেছে 1 থেকে 20 পর্যন্ত সমস্ত জোড় সংখ্যার গড়। ঠিক আছে, তাহলে আমরা জানি যে 1 থেকে n অবধি, ঠিক আছে, সব জোড় সংখ্যার যোগফল কত? সব যোগ সংখ্যার যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1। ঠিক আছে, কি বললাম? n ইন্টু n প্লাস 1, এটা হচ্ছে 1 থেকে n অবধি সমস্ত জোড় সংখ্যার যোগফল। তাহলে এবার তোমরা বলো 1 থেকে n অবধি সব জোড় সংখ্যার গড় কত হবে? গড় হয়ে যাবে n প্লাস 1। ঠিক আছে, সূত্রটা খাতায় নোট করে নাও। 1 থেকে n অবধি সব জোড় সংখ্যার যোগফলের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1, আর 1 থেকে n অবধি সব জোড় সংখ্যার গড় হচ্ছে n প্লাস 1। ঠিক আছে, এবার আমরা সূত্রটাকে অ্যাপ্লাই করব। কীরকম দেখো, তাহলে 1 থেকে 20 অবধি জোড় সংখ্যা কতগুলো আছে? জোড় সংখ্যা আছে 10টি। 10টি জোড় সংখ্যা আছে 1 থেকে 20 অবধি। তাহলে কি বলেছিলাম সূত্রটা? n ইন্টু n প্লাস 1 যোগফলের সূত্র ছিল। গড়ে আমাকে গড় বের করতে দিয়েছে, মানে n প্লাস 1। এখানে n কত? এখানে n এর মান হচ্ছে 10, তো 10 প্লাস 1 মানে হচ্ছে 11। তাহলে 1 থেকে n অবধি সমস্ত জোড় সংখ্যার গড় কত হচ্ছে? 1 থেকে 20 অবধি সমস্ত জোড় সংখ্যার গড় হচ্ছে 11। বোঝা গেল প্রত্যেকের? কারো কোনো জায়গায় ডাউট নেই? যে আমাকে এবার যদি তোমরা বলো, তোমাদেরকে এবার ধরো আমি তোমাদেরকে বলছি 1 থেকে ধরো এখানে 100 দিয়েছে, 1 থেকে 100 দিয়েছে পরীক্ষাতে, তখন কি করতে? 1 থেকে 100-র মধ্যে 50টা জোড় সংখ্যা রয়েছে, 50টা বিজোড় সংখ্যা রয়েছে। ঠিক আছে, তাহলে কত হতো? 1 থেকে 100 অবধি জোড় সংখ্যা যোগফল কত হতো? জোড় সংখ্যা যোগফল হয়ে যেত 50 প্লাস 1, তাই তো, সমান হচ্ছে 51। ক্লিয়ার? যদি 1 থেকে 200 বলতো, 100টা জোড় সংখ্যা, 100টা বিজোড় সংখ্যা, তাহলে এনের জায়গায় আমি 100 বসাতাম। ক্লিয়ার তো প্রত্যেকের ব্যাপারটা? তাহলে পরের অঙ্ক কি রয়েছে দেখো। পরের অঙ্ক বলছে প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? আমি তোমাদের সূত্র কিন্তু লিখিয়ে দিয়েছি। ঠিক আছে, সেই সূত্রটা ধরে তোমরা অ্যান্সার করবে। এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, এনের মান হয়ে যাবে কিন্তু এখানে 11। প্রথম 11টি বলেছে, তো এনের মানটা আমি 11 বলে দিলাম। এবার তোমরা সূত্রটাতে পুট করবে। ঠিক আছে, এরপরে যদি কারো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করে জানিও যে স্যার আমি
এই অঙ্কটা পারিনি, ঠিক আছে? আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে কিন্তু পড়িয়ে দেবো। ক্লিয়ার? চলো পরের প্রশ্ন কি বলছে। পরের প্রশ্ন হচ্ছে, দেখো এবার আমরা অ্যাভারেজের একটা বেসিক জিনিসটা আমরা কিন্তু জানলাম, এবার আসছে আমরা অ্যাভারেজের আরও ডিটেলসে, ঠিক আছে? কীরকম দেখো, বলছে একটি ক্লাসে 24 জন শিক্ষার্থীর গড় বয়স 18 বছর। শিক্ষকের বয়স যখন এদের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় তখন বয়সের গড় 1 বৃদ্ধি পায়। তাহলে শিক্ষকের বয়স কত? তাহলে প্রথমে ধরো একটা ক্লাসে 24 জন স্টুডেন্ট ছিল, তাদের গড় বয়স ছিল 18 বছর করে। এবার একজন টিচার ধরো ক্লাস নিতে এলো, সেই টিচারের বয়সটা যখন তাদের সাথে আমরা যোগ করে দিলাম, এই যে অন্তর্ভুক্ত করলাম, তখন ওই 24 জন স্টুডেন্ট এবং একজন টিচার, এদের কিন্তু বয়সের গড়, মানে এই টিচারটা বয়সটা যোগ করাই ওই যে 24 জন স্টুডেন্টের গড় ছিল 18 বছর, সেটা কিন্তু 1 করে বেড়ে গেল। তাহলে বলছে এবার প্রশ্নে শিক্ষকের বয়স কত তোমাকে জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখো তোমরা আমাকে বলো, তাহলে এই 24 জন শিক্ষার্থীর মোট বয়স কত? 24 গুণিত 18 হবে, তাই তো? যখন গড় দেওয়া থাকে সে গড়টাকে যখন আমরা, এক সেকেন্ড, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে মোট 24 গুণিত 18। কি বললাম, যে যখন গড় বয়স দেয়া থাকবে, ঠিক আছে, যতজন শিক্ষার্থী, যতজন সংখ্যাটা দেওয়া থাকবে, যাদের গড় দেওয়া থাকবে, যখন মোট বের করব, ঠিক আছে, তখন সেগুলোকে গুণ করে দেব, ঠিক আছে? তো কত পাবো এখানে আমরা? দেখো এখানে আমরা পাচ্ছি 432 বছর, ঠিক আছে? তাহলে আমরা 24 জন শিক্ষার্থীর মোট বয়স পেয়ে গেলাম 432 বছর। এখন তোমাকে বলছে এই যে 24 জন শিক্ষার্থী প্লাস একজন টিচারের বয়স অ্যাড করা হচ্ছে, একজন শিক্ষক, এদের গড় বয়স কত বলছে? এদের গড় বয়স বলছে আগে ছিল 18, এখন বেড়ে যাচ্ছে 1, মানে এখন হয়ে যাচ্ছে 19 বছর। এটা বোঝা গেল যে আগে আমার ছিল 18 বছর, এখন আমার বেড়ে যে হয়ে গেল 19 বছর, কারণ বলা আছে 1 করে বাড়ছে। এবং এখন কিন্তু 24 জন নেই, এখন 24 জনের সাথে আরও একজন কিন্তু টিচারকে আমরা অ্যাড করে দিয়েছি, ঠিক আছে? মানে এখন আমরা 25 জন পাচ্ছি। তাহলে এখন তোমরা বলো, এই যে 24 জন স্টুডেন্ট আর একজন টিচার, এদের মোট বয়স কত হবে? এটা তো গড়, এটা আমার গড় ছিল, মোট কত হবে? কি বলেছিলাম, যতগুলো সংখ্যা রয়েছে কত, 25 জন রয়েছে, গড় দিয়ে গুণ করে দেবো। এটা হচ্ছে মোট বয়স। 25 19 কত হবে? 25 19 হয়ে যাবে 475 বছর, ঠিক আছে? তাহলে আমাকে শিক্ষকের বয়স বার করতে দিয়েছে। তাহলে দেখো 24 জন শিক্ষার্থীর মোট বয়স ছিল 432 বছর, এবং এখন টিচারের বয়সটা যোগ করাই, এদের এই যে 24 জন শিক্ষার্থী আর একজন টিচারের বয়সটা যোগ করাই 475 বছর হয়ে গেল। তার মানে এই যে বয়সটা বাড়লো, এবার তোমরা একটু খেয়াল করে বলো না, তাহলে এই যে বয়সটা বাড়লো, এই বয়সটা নিশ্চয়ই ওই টিচারটা নিয়ে এসেছে। ওই টিচারটা যোগ করার জন্য এই যে 432 থেকে 475 হয়ে গিয়েছে। তাহলে শিক্ষকের বয়সটা কত হবে? শিক্ষকের বয়স কত হবে? এখান থেকে আমরা শিক্ষকের বয়স কত বলতে পারি? 475 মাইনাস 432, তাই তো? কত পাচ্ছে এটা বিয়োগ করলে? 43 বছর। প্রশ্নে কিন্তু আমাকে এটা জানতে চাই শিক্ষকের বয়স কত। বোঝা গেল? তাহলে শিক্ষকের বয়স কত হলো? শিক্ষকের বয়স হয়ে গেল 43 বছর। ক্লিয়ার তো প্রত্যেকের? যে আগে আমার 24 জন শিক্ষার্থীর মোট বয়স 432 হচ্ছিল, টিচারের বয়সটা যোগ করে মোট বয়সটা বেড়ে 475 হয়ে গেল। তাহলে এই যে টিচারের বয়সে যোগ করে 475 হচ্ছে, মানে 432 থেকে এই যে যেটা বেড়ে যাচ্ছে, নিশ্চয়ই সেই বয়সটা টিচার নিয়ে এসেছে, তাই বয়সটা বাড়ছে। তাই 475 থেকে যদি আমি 432 বিয়োগ করে দিই, তাহলেই আমি টিচারের বয়স পেয়ে যাব। দেখো বিয়োগ করে 43 পেয়েছি, ওই 43 বছরই হচ্ছে শিক্ষকের বয়স। বোঝা গেল প্রত্যেকের? আর কোনো জায়গায় অসুবিধা রয়েছে? আমি আশা করছি এরপর কারো কোনো জায়গায় অসুবিধা থাকার কোথায় নয়, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই।
পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে 15 জন খেলোয়াড়ের গড় বয়স 19 বছর, কোচের বয়স যোগ করায় এখন তাদের গড় বয়স 2 বছর করে বেড়ে গেল, তাহলে কোচের বয়স কত? দেখো আগের অঙ্কটার মতো সেম অঙ্ক, আগেরটা ছিল টিচার, এখানে রয়েছে কোচ, এবং আগেরটাতে গড় বয়স বেড়েছিল 1 করে, এখানে গড় বয়স বেড়েছে 2 করে। তাহলে এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে? এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম, বাড়িতে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে অ্যান্সারটা কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে। বলছে একটি ক্রিকেট দলে 11 জন খেলোয়াড় এবং কোচের গড় বয়স 18 বছর, যদি কোচের বয়স বিবেচনা না করা হয় তাহলে গড় বয়স 1 বছর করে কমে যায়, তাহলে কোচের বয়স কত? আগে যে অঙ্কগুলো করলাম ঠিক তার উল্টো, তাই তো? এখানে কি বলছে, এখানে বলছে 11 জন খেলোয়াড় এবং 1 জন কোচ, ঠিক আছে? এদের গড় বয়স কত? এদের গড় বয়স হচ্ছে 18 বছর। তাহলে আমরা এই 11 জন আর এই 1 জনের মোট বয়সটা বের করে নিই। কত হবে বললাম? যতগুলো সংখ্যা 12টা সংখ্যা গড় দিয়ে গুণ করব, 12 গুণিত 18, এটা হচ্ছে মোট। কত পাচ্ছি? 216 বছর, ঠিক আছে? এখন এবার তোমাদের প্রশ্নে বলছে যদি কোচের বয়সটা বিবেচনা না করা হয় তাহলে গড় বয়স 1 বছর করে কমে যাচ্ছে। তাহলে এখন তোমরা বলো, আমি 11 জন এই যে খেলোয়াড় এদের গড় কত হবে? 11 জনের গড় কত হবে? কোচকে বাদ, এই একজন কোচকে আমি বাদ দিয়ে দিলাম। কি বলছে গড় কত হবে? বলছে না 1 করে কমে যাচ্ছে। তো আগে ছিল কত? 18, এখন কমে যেয়ে হবে 17। তাহলে 11 জনের মোট কত হবে? 11 গুণিত 17, তাই তো? এটা গুণ করলে কত পাবো? এটা গুণ করলে পেয়ে যাব 187 বছর। তাহলে এবার তোমরা বলো, কোচের বয়স জানতে চেয়েছে, কোচের বয়স কত হবে এখান থেকে? এখানে কোচের বয়স আর খেলোয়াড়দের মোট বয়স ছিল 216 বছর, কিন্তু এখানে কোচটা বাদ দিতেই হয়ে গেল 187, কমে গেল। তাহলে কমে গেল মানেই কোচের বয়সটা বাদ দিলাম বলেই তো কমে গেল। তাহলে 216 থেকে যদি আমি 187 বিয়োগ দিয়ে দিই তাহলেই কোচের বয়স পেয়ে যাব। এটা বিয়োগ করলে কত হবে? 29। দেখো হচ্ছে, তাহলে কোচের বয়স পেলাম 29 বছর। বোঝা গেল? কি করলাম আমি তোমাদের আরও একবার বলে দিচ্ছি, ঠিক আছে? আমি আরও একবার কি করলাম বলে দিচ্ছি। যে প্রথমে, এক সেকেন্ড কালারটা একটু চেঞ্জ করে নিই। প্রথমে আমাদের প্রশ্নে বলেছে 11 জন খেলোয়াড় এবং 1 জন কোচের গড় বয়স 18, সেটা আমি লিখেছি 11 + 1, এদের গড় বয়স হচ্ছে 18। এবার বলছে আমি এবার এদের মোট বয়সটাও বের করে নিচ্ছি, 216 বছর, ঠিক আছে? কী করে মোট বয়স বের করতে হয়? যতগুলো সংখ্যা থাকে তার গড় দিয়ে গুণ করে দিলেই মোট বয়স পেয়ে যায়। এখন বলছে যদি কোচের বয়স বিবেচনা না করা হয়, মানে যদি কোচের বয়স এদের সাথে যোগ করা না হয় তাহলে গড় বয়স 1 বছর করে কমে যায়। তাহলে এখন আমি 11 জন আর 1 জন থেকে কোচটা বাদ দিয়ে দিলাম, পড়ে থাকছে কত? 11 জন খেলোয়াড়। তো এই 11 জন খেলোয়াড়ের গড় বয়স 1 বছর করে কমে যাচ্ছে, মানে আগে ছিল 18, এখন 1 করে কমে গেলে হবে 17। বোঝা গেছে? তাহলে এখন এই 11 জনের মোট কত হবে? এই 11 গুণিত 17 মানে 187 বছর। এবার তোমরা আমাকে বলো, এখানে 12 জনের মোট বয়সটা 216, এখানে 11 জনের মোট বয়স 187, তা নিশ্চয়ই এই যে বয়সটা কমে গেল, যাকে বাদ দিলাম তার বয়সটা বাদ দিলাম বলেই কমে গেল। তাহলে এটা থেকে এটা বিয়োগ দিয়ে দিলেই যেটা পাবো সেটা নিশ্চয়ই যে বাদ গেল তার বয়স। তো বাদ কে গিয়েছিল? কোচ। তো কোচের বয়সটা তাহলে এটা 29 বছর পেয়ে গেলাম। বোঝা গেল তো প্রত্যেকের? এরকমভাবে কিন্তু প্রতিটা অঙ্ক তোমাদের মাথায় আমি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমাদের মুখস্থ না করতে হয়। যে স্টেপ বাই স্টেপ তোমাদের আমি বুঝিয়ে যাচ্ছি, স্টেপ বাই স্টেপ ভালো করে প্র্যাকটিস করো, দেখবে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? আমি আরও তোমাদের প্র্যাকটিস সেট দিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, এই একই টাইপের অঙ্ক আরও একটু ঘুরিয়ে, ডেটা পাল্টিয়ে, একটু প্রশ্নটা চেঞ্জ করে আমি তোমাদের আরও প্র্যাকটিস সেট কিন্তু দিয়ে দেবো। তার জন্য কী করতে হবে? তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে যাবে। এই ক্লাসের পিডিএফও পেয়ে যাবে এবং তোমরা এক্সট্রা প্র্যাকটিস করার জন্য কিন্তু অঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? আর সবার প্রথমে যেটা বললাম, এর জন্য চাই কিন্তু তোমাদের একটু সহযোগিতা, আর কিচ্ছু নয়। কোনো টাকা পয়সা, কোনো ফিসের এখানে কোনো ব্যাপার থাকছে না, পুরোটাই ফ্রি থাকছে। শুধু চাই তোমাদের একটু সহযোগিতা। যেসব বন্ধুরা তোমাদের এবছর এক্সাম দেবে তাদের মধ্যে ক্লাসগুলোকে শেয়ার করো এবং নিজেরাও কিন্তু ক্লাসগুলোকে লাইক করো, ঠিক আছে? এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
ঠিক আছে, এভাবে কিন্তু প্রত্যেকে পাশে দেখো, আমি তোমাদের কথা দিচ্ছি এক্সাম অবধি তোমাদের এভাবেই প্র্যাকটিসটা নিয়ে আসতে থাকবো এবং তোমাদের অঙ্কের ভয় আমি কিন্তু কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক কি রয়েছে দেখে নিই। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে একজন ক্রিকেট ব্যাটসম্যানের 11 ইনিংসের জন্য একটি নির্দিষ্ট গড় রান ছিল। 12তম ইনিংসে তিনি 90 রান করেন এবং এর ফলে তার রানের গড় 5 কমে যায়। 12তম ইনিংসের পর তার রানের গড় নির্ণয় করো। ঠিক আছে, বলছে একজন ক্রিকেট ব্যাটসম্যানের 11 ইনিংসের জন্য একটা নির্দিষ্ট গড় ছিল, বলা নেই কত গড় ছিল বলা নেই, এবং বলছে 12তম ইনিংসে তিনি 90 রান করেন, এর ফলে তার রানের গড় 5 কমে যায়। তাহলে 12তম ইনিংসের পর তার রানের গড় নির্ণয় করো। আচ্ছা, আমি ধরে নিচ্ছি এই যে 11টা ইনিংস, ঠিক আছে, এই 11টা ইনিংসের রানের গড় আমি ধরে নিচ্ছি। ঠিক আছে, এই 11টা ইনিংসের গড় হচ্ছে আমি ধরে নিচ্ছি এক্স। ঠিক আছে, তাহলে এই 12তম ইনিংস যেটা বলেছে 12তম ইনিংসের পর, ঠিক আছে, 12তম ইনিংসের পর গড়টা কত হবে না, গড় বলেছে দেখো 5 করে কমে যায়। তো এখন গড় হয়ে যাবে এক্স মাইনাস 5, তাই তো। তাহলে এদের এই 12টা ইনিংসের মোট কত হবে, তারপর এদের মোট হয়ে যাবে 12 ইন্টু এক্স মাইনাস 5। এত অবধি প্রত্যেকের বোঝা গিয়েছে। এবার তোমরা দেখো, এবার যে জিনিসটা তোমাদেরকে আমি বলবো সেটা হলো, তাহলে এবার তুমি আমাদেরকে বলো, ঠিক আছে, আমি অঙ্কটা যেটা বলছি যে 11টা ইনিংসের, ঠিক আছে, মোট রান, ঠিক আছে, প্লাস 12তম ইনিংসের রান, 12তম ইনিংসের রান, এইটাই এই 12 ইন্টু এক্স মাইনাস 5। দেখো না বলতে পারি কিনা এটা আমরা। 11টা ইনিংসের মোট রান কত, 11 গুণিত এক্স প্লাস 12তম ইনিংস কত রান করেছে 90 প্লাস 90, এটা সমান আমি বলতে পারি কিনা দেখো না, 12 ইন্টু এক্স মাইনাস 5। কেন বলতে পারি একবার আমি তোমাদের বুঝিয়ে দিই, তাহলে ক্লিয়ার হবে। এটা আমি পেয়েছি 12টা ইনিংসের মোট রান, তাই তো। তো আমি দেখো বলতে পারি 12টা ইনিংসের মোট রান আমি পেয়েছি, তো 12তম ইনিংসের যে রানটা, সেই রানটার সাথে 11টা ইনিংসের যে রানটার গড়, মানে রানটার যে মোট, সে দুটো যোগ করলেই তো আমি 12টা ইনিংসের মোট পাবো। এটা তো আমার হিসাব বলছে যে 11টা ইনিংসের মোট রান প্লাস 12তম ইনিংসের যে রানটা, সেটাই হবে 12তম ইনিংস টোটাল মোট রান। তো এইটা আমি পেয়েছি 12 ইন্টু এক্স মাইনাস 5। তাহলে আমি ঘুরিয়ে বলতে পারি এই 12 ইন্টু এক্স মাইনাস 5 সমানই 11টা ইনিংসের মোট রান প্লাস 12তম ইনিংসের রানটা। 11টা ইনিংসের মোট রান দেখো, 11টা ইনিংসের গড় ছিল এক্স, তাহলে মোট হয়ে যাবে, মোট কত হবে, মোট হবে দেখো 11 এক্স, এটা মোট হয়ে যাবে। তো ওটা করেছি 11x প্লাস 12তম ইনিংসে কত করেছিল বলছে 90 রান করেছিল, প্লাস 90 সমানে দেখো এই যে মোটটা পেলাম 12 ইন্টু এক্স মাইনাস 5। তো এখান থেকে যদি কাটাকাটি করি, দেখো এখান থেকে কাটাকাটি করলে 11x প্লাস 90 সমান হচ্ছে 12x মাইনাস 60। ঠিক আছে, তো এখান থেকে আমি এক্সের মানটা দেখো পেয়ে যাব, বা এক্স সমান পেয়ে যাব 150। ঠিক আছে, তাহলে এবার আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে, তখন আমাদের প্রশ্নে জানতে চেয়েছে 12তম ইনিংসের পর রানের গড় কত। তোমার এক্স কি ধরেছিলাম, আমি এক্স ধরেছিলাম 11টা ইনিংসের গড়, আর 12টা ইনিংসের গড় কত, এক্স মাইনাস 5। এই জায়গাটা কিন্তু আমাদেরকে নজর করতে হবে, কেননা পরীক্ষাতে 150 কিন্তু অপশানে থাকবে, আর তুমি যখন দেখে নিয়েছো আমার 150 বেড়ে গেছে, তুমি ব্যাস আর কোনো কিছু করবে না, 150 যেটা রয়েছে অপশানে বি সি ডি যাই থাকো না কেন, তুমি সেখানে দাগ দিয়ে চলে আসবে। কিন্তু প্রশ্নে আমার কি বলেছে, আমার প্রশ্নে ভালো করে কি বলেছে একবার লক্ষ্য করে নাও। প্রশ্নে বলেছে যে 12তম ইনিংসের পর রানের গড় কত হবে, তো 12তম ইনিংসের পর রানের গড় কত, এক্স মাইনাস 5। তাহলে মনে রাখবে 150 মাইনাস 5 সমান হচ্ছে 145। এটা হচ্ছে এই 12তম ইনিংসের পর রানের গড় 145 হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল প্রত্যেকের ব্যাপারটা কি বললাম। তাহলে চলো নেক্সট অঙ্ক কি রয়েছে দেখে নিই। অ্যান্সার কত পেলাম, 145। ক্লিয়ার। পরের প্রশ্নে কি বলছে দেখো, বলছে 22 জনের নাম্বারের গড় 45,
তাদের মধ্যে প্রথম 10 জনের নাম্বারের গড় 55 এবং শেষ 11 জনের নাম্বারের গড় 40, তাহলে 11তম ছাত্রের নাম্বার কত? ঠিক আছে, আচ্ছা তোমরা আমাকে বলো, তোমাদের সামনে আমি একটা 5 সেকেন্ড ওয়েট করো। ঠিক আছে, দেখো 22টা নাম্বার এখানে আমি রেখেছি। এবার বলছে তোমাদেরকে প্রথম 10 জনের নাম্বারের গড়, প্রথম 10 জন 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, এদের নাম্বারের গড় বলা আছে, এগুলো হচ্ছে প্রথম 10 জন, এদের নাম্বারের গড় বলা আছে 55। ঠিক আছে, এবং দেখো শেষ 11 জন, মানে এই যে শেষ 11 জন, প্রথমে পেলাম প্রথম 11 জন এরা, শেষ 11 জন হচ্ছে এরা। এই শেষ 11 জন এদের গড় বলা আছে 40, এটা কিন্তু গড়। তাহলে এবার তোমাকে বলছে এই 11তম ছাত্রের নাম্বার কত, মানে এই যে রয়েছে এ কত পেয়েছে, এটা কিন্তু আমাকে জানতে চেয়েছে। বোঝা গেল প্রশ্নটা? টোটাল 22 জন ছাত্র রয়েছে যাদের নাম্বারের গড় দেওয়া রয়েছে। প্রথম 10 জনের নাম্বারের গড় দেওয়া আছে 55 এবং শেষ 11 জনের নাম্বারের গড় দেওয়া আছে 40। তাহলে মাঝের জন কত? তাহলে তোমরা আমাকে বলো এই 10 জনের মোট কত হবে? 10 গুণিত 55, মানে কত হচ্ছে? 10 গুণিত 55 করলে কত পাচ্ছি? 550। শেষ 11 জনের মোট কত পাচ্ছি? এগুলো ছিল তো গড়, এইটা হচ্ছে মোট। শেষ 11 জনের কত পাচ্ছি? দেখো 11 গুণিত 40 সমান কত পাচ্ছি? 440। তাহলে এদের যোগ করলে কত পাচ্ছি? দেখো এদের যোগ করলে পেয়ে যাচ্ছি 550 আর 440-এ 990। এবার তোমরা আমাকে বলো এই যে 22 জনের আবার গড় নাম্বার কিন্তু বলা আছে 45 করে, তাহলে 22 জনের গড় নাম্বার যেটা, সেটা থেকে যদি আমি এই যে বাকি 11 আর 10 21 জনের নাম্বারটা বিয়োগ করে দিই মোট নাম্বারটা 22 জনের মোট নাম্বার থেকে, তাহলে আমি 11 জনের মোট নাম্বারটা পেয়ে যাব, মানে 11তম যে ছাত্ররা রয়েছে সে কত পেয়েছে আমি পেয়ে যাব। তাহলে 22 জনের মোট কত হবে? 22 জনের দেখো মোট হয়ে যাবে 22 গুণিত 45, তাই তো? এটা গুণ করলে কত হবে? তাহলে এটা গুণ করলে হয়ে যাচ্ছে 990। তাহলে এই 11তম ছাত্রের বয়স কত পাবো? তাহলে দেখো এই 11তম ছাত্রের বয়স পেয়ে যাচ্ছি, এই যে এর বয়স পেয়ে যাচ্ছে কত? এই 990 ছিল টোটাল, এই 990 থেকে 1 সেকেন্ড, এই 990 থেকে এই যে 11 আর 10 21 জন পেলাম, এদের মোট নাম্বারটা বিয়োগ করে দিতে হবে। তো এদের মোট নাম্বার পেলাম তখন 990, তো 990 থেকে 990 আমার বিয়োগ হয়ে যাচ্ছে। তার মানে এই যে মাঝের যে 11তম যে ছাত্র রয়েছে সে কত পেয়েছে? সে পেয়েছে কিন্তু 0, তো তার নাম্বার হচ্ছে, প্রাপ্ত নাম্বার হচ্ছে 0। বোঝা গেল প্রত্যেকের কী করলাম? যে 22 জনের মোট নাম্বারটা আমি এখান থেকে পেয়ে গেছি 990, আর এখানে আমি 10 জনের মোট পেয়েছি 550, আর এখানে 11 জনের মোট নাম্বার পেয়েছি 440। তাহলে এই 10 জন আর এই 11 জন মানে 21 জন, 21 জনের মোট নাম্বার পেলাম আমি 990, এটা হচ্ছে 21 জনের। ঠিক আছে, 21 জনের মোট নাম্বার পেলাম 990। তাহলে 22 জনের মোট নাম্বার থেকে যদি আমি 21 জনের নাম্বার বাদ দিয়ে দিই, তাহলে যে একজন পড়ে থাকছে সেটাতেই 11 নম্বর ছাত্রটা, তো তার নাম্বারটা আমি পেয়ে যাবো। তখন 22 জনের মোট পেয়েছিলাম 990, আর এখানে 21 জনের মোট পেলাম 990, তার মানে এই 11তম ছাত্রটা প্রাপ্ত নম্বর হচ্ছে 0। বোঝা গেল প্রত্যেকে? প্রত্যেক নিজের মতো করে অঙ্কটা লিখে নিও। ঠিক আছে, আর কোনো জায়গায় অসুবিধা নেই? তাহলে চলো নেক্সট প্রশ্নটা আমরা সলভ করি। পরের প্রশ্নটাও দেখো সেম টাইপের প্রশ্ন। বলছে 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 15 এবং শেষ 3টির গড় 16, যদি শেষ সংখ্যাটি 19 হয় তবে প্রথম সংখ্যাটি কত? ঠিক আছে, ধরো 4টে সংখ্যা
ঠিক আছে, এ বি সি ডি। এবার বলছে প্রথম তিনটির গড় 15, প্রথম তিনটি এবিসি, তো এই প্রথম তিনটির গড় হচ্ছে 15। এবং এবার বলছে শেষ তিনটির গড়, শেষ তিনটির গড় কত? 16, শেষ তিনটির গড় হচ্ছে 16। এবং শেষ সংখ্যাটা মানে এই ডিটা বলা আছে 19। তাহলে প্রথম সংখ্যার মানে এর মান কত আমাকে জানতে চেয়েছে। তাহলে এবার তুমি আমাকে বলো এই যে শেষ তিনটে সংখ্যা, এই শেষ তিনটে সংখ্যা হচ্ছে বিসিডি, তো এদের মোট কত হবে? গড় 16 হলে মোট হবে 16 3 48। এবার তোমরা আমাকে বলো এদের মধ্যে 48-এর মধ্যে ডি হচ্ছে 19, মানে বি প্লাস সি কত হবে? ডি যদি 48-এর মধ্যে ডি যদি 19 হয়ে যায়, বি প্লাস সি নিশ্চয়ই হবে 48 মাইনাস 19, তাই তো? 48 মাইনাস 19, 48 আর 19 করলে কত হয়ে যাবে? 29। ঠিক আছে, এবার দেখো, এবার এখানে এবিসি এর গড় বলা আছে 15, তাহলে এবিসি এর মোট কত হবে? 15 ইন্টু 3 মানে 45 হবে, এবিসি এর মোট হবে 45। এখন দেখো বি প্লাস সি পেয়ে গেছে 19, এই বি প্লাস সি মিলে 19, তাহলে এ কত পাবো? বি প্লাস সি মিলে যদি 19 হয়, এ পাবো দেখো 45 থেকে 19 বিয়োগ করে দিলে এ পেয়ে যাবো, কারণ এবিসি এর মোট 45, এবিসি এর মোট 45, আবার বি প্লাস সি হচ্ছে 29, তাহলে 45 থেকে 29 বা বি প্লাস সি হচ্ছে 29 বাদ দিতে হবে। ঠিক আছে, তো বি প্লাস সি যদি বাদ দিয়ে দিই তাহলে এ পড়ে থাকবে, তাহলে 45 থেকে 29 বাদ দিলে কত থাকে? 16। তাহলে আমাকে প্রথম সংখ্যাটি বার করতে বলেছে, প্রথম সংখ্যা হচ্ছে এ, তাহলে এ হচ্ছে আমার 16, তাহলে প্রথম সংখ্যাটি পেয়ে গেলাম কি? 16। বোঝা গেল? আমি আরও একবার বলে দিচ্ছি, দেখো বলছে চারটে সংখ্যার মধ্যে, চারটে সংখ্যা আমি ধরে নিয়েছি এবিসিডি, প্রথম তিনটির গড় 15, প্রথম তিনটির গড় হচ্ছে 15, তাহলে প্রথম তিনটির মোট কত হবে? 45 করে নিয়েছি, 15 গুণিত 3 করে 45। এবার বলছে শেষ তিনটির গড় 16, মানে বিসিডি এর গড় হচ্ছে 16, তাহলে এদের মোট কত? 16 3 48। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখো বলে দিয়েছে শেষ সংখ্যাটা হচ্ছে 19, এখানে দেখো বলা আছে, তাহলে 19 যদি শেষ সংখ্যা হয়, তাহলে এটা যদি ডিটা যদি 19 হয়, তাহলে বি প্লাস সি কত হবে? বি প্লাস সি প্লাস ডি হচ্ছে 48, তাহলে বি প্লাস সি পেয়ে যাবো কত? 48 থেকে 19 বিয়োগ দিলেই পেয়ে যাবো, সেটা দেখো 48 থেকে 19 বিয়োগ দিয়ে 29 পেয়ে গিয়েছি বি প্লাস সি। এখন এবার এখানে দেখো এ প্লাস বি প্লাস সি এর মোট হচ্ছে 45, আবার বি প্লাস সি হচ্ছে 29, তাহলে এর মানটা পেয়ে যাবো আমি 45 থেকে 29 বিয়োগ করলি, দেখো সেটাই করেছি, 45 থেকে 29 বাদ দিয়েছি, 16 পেয়ে গেছি। ঠিক আছে, আমাকে প্রথম সংখ্যাটা জানতে চেয়েছে প্রশ্নে, তাহলে প্রথম সংখ্যাটাই হচ্ছে এ, মানে 16। বোঝা গেল এবার প্রত্যেকের? আশা হচ্ছে কারো কোনো ডাউট নেই। তাহলে এবার তোমাদের হোমওয়ার্ক থাকবে বাড়িতে এই দুটো অঙ্ক। ঠিক আছে, এই 10 নাম্বার অঙ্ক এবং এই 11 নাম্বার অঙ্ক, এই দুটো তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকছে, প্রত্যেকে কিন্তু বাড়িতে করবে। খুব ভালো অঙ্ক কিন্তু, সব কিন্তু প্রিভিয়াস ইয়ার অঙ্ক। ঠিক আছে, এই অ্যাভারেজ চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন আসবেই। তো যেই টাইপের অঙ্কগুলো তোমাদের আমি করিয়ে দিচ্ছি, করো এবং আরও প্র্যাকটিস করো, দেখবে 1 নাম্বার কিন্তু তোমরা অঙ্কে পাবেই। ক্লিয়ার? এগুলো তোমাদের কিন্তু হোমওয়ার্ক রইল। নেক্সট অঙ্ক কী রয়েছে এবার দেখো। পরের প্রশ্নে বলছে একটি ক্লাসের 24 জন ছাত্রের গড় বয়স 14.5 বছর, 13.5 বছর গড়যুক্ত আরও 6 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলে এখন সমস্ত ছাত্রদের গড় বয়স কত? ঠিক আছে, তাহলে তোমরা আমাকে বলো এই যে 24 জন ছাত্র, তো এই 24 জন ছাত্রের মোট কত হবে? এদের মোট 24 গুণিত 14.5, তাই তো? তো এটা গুণ করলে কত হবে? এটা গুণ করলে হয়ে যাবে 348। ঠিক আছে, আমি 24 জন ছাত্রের মোট বয়সটা বের করে নিলাম। কি করে করলাম আরও একবার বলছি, যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে তাদের গড়টাকে গুণ করলেই সেই ততগুলো ছাত্রের আমরা মোট বয়স পেয়ে যাব। এবার এখন বলছে 13.5 বছর গড়যুক্ত 6 জন ছাত্র যোগ হচ্ছে, মানে এই 6 জন ছাত্রের মোট কত হবে? 6 গুণিত 13.5, এটা গুণ করলে হয়ে যাবে দেখো 81। তাহলে এখন প্রশ্নে বলছে তাহলে এখন সমস্ত ছাত্রদের বয়সের গড় কত? মানে আগে ছিল 24 জন,
পরে আরও দেখো 6 জন অ্যাড হলো, তাই তো? তাহলে এখন টোটাল কতজন হলো? এখন 30 জন হলো। তাহলে এই 30 জনের মোট বয়স কত হলো? 348 ছিল 24 জনের, আর এই 6 জন যারা যোগ হলো তাদের হলো 81। এই 30 জনের মোট বয়স পেয়ে গেলাম 81। যোগ করলে কত হবে এটা? আবার এটা যোগ করলে হয়ে যাবে 429। তাহলে আমাকে কী চেয়েছে প্রশ্নে? যে সমস্ত ছাত্রদের বয়সের গড়। সমস্ত ছাত্র হচ্ছে 30, তা 30 জনের গড় কত হবে? 429/30। এটা ভাগ করলে কত হবে? এটা ভাগ করলে হয়ে যাবে দেখো 14.3 বছর। এটা হয়ে যাবে আমার অ্যান্সার। বোঝা গেল প্রত্যেকের? আমি 24 জনের মোট বয়স আগে বের করে নিলাম, তারপরে যে 6 জন যোগ হলো তাদেরও মোট বয়স বের করে নিলাম। তাহলে এখন 24 আর 6 মানে টোটাল 30 জন স্টুডেন্ট, তাদের মোট বয়স 348 প্লাস 81, 429 বছর। আর এরপরে এদের গড় বের করতে হবে। তো 429 ভাজিত 30 করে দিলাম, পেয়ে গেলাম 14.3 বছর। ক্লিয়ার হলো প্রত্যেকের? চলো নেক্সট প্রশ্নে। বলছে এ ও বি এর গড় আয় 3300 টাকা, বি ও সি এর গড় আয় 3000 টাকা। তাহলে এ ও সি এর গড় আয় এবার বলা আছে 2700 টাকা। তাহলে তাদের সকলকার গড় আয় কত? ঠিক আছে, তাহলে এবার তোমরা বলো আমাকে, এই যে এ প্লাস বি এদের মোট আয় কত হবে? গড় আয় 3300, এ প্লাস বি মানে দুজন, 3300 গুণিত 2 মানে 6600। এবার বলো বি ও সি এর গড় আয় কত? 3000। তাহলে মোট আয় কত হবে? 3000 গুণিত 2 মানে 6000। এটা কিন্তু সব মোট বের করছি, তাই তো? এ প্লাস সি সব কি বলো এগুলো মোট বের করছি। এ প্লাস সি দেখো, এবার এ প্লাস সি এদের মোট আয় কত হবে? 2700 ছিল, 2700 গুণিত 2 মানে হচ্ছে 5400 টাকা। এই সরি 5400, হ্যাঁ 5400 টাকা। তাহলে এখন দেখো এদের গড়াই তো মানে এবার এগুলো যোগ করে দিচ্ছি আমি টোটাল। দেখো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি পেয়ে যাচ্ছি। 2a 2b 2c, 2টা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এ প্লাস বি প্লাস সি পেয়ে যাচ্ছি। এদের মোট কত হচ্ছে? এদের মোট আয় কত হচ্ছে? মোট আয় দেখো যোগ করলে হয়ে যাচ্ছে এটা আমার 18,000 টাকা। ঠিক আছে, আমাকে এদের গড় আয় জানতে চেয়েছে। ঠিক আছে, তো এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি এর মোট আয় হয়ে যাবে কত? মোট আয় 9,000 টাকা। আর এখানে 2 ছিল, 2টাকে এদিকে গেলে ভাগ করে দিলে এ প্লাস বি প্লাস সি এর হয়ে যাচ্ছে 9,000 টাকা। তাহলে এখন এটা এ প্লাস বি প্লাস সি এর মোট। এবার এদের গড় কত হবে? বা এদের গড় হয়ে যাবে 9,000 বাই এ প্লাস বি প্লাস সি মানে 3টে সংখ্যা, তাই তো? 3 দিয়ে ভাগ করব, পেয়ে যাচ্ছি কত? 3000 টাকা। ক্লিয়ার? এটা হবে আমার অ্যান্সার। আরও একবার আমি তোমাদের বলে দিই, দেখো এ প্লাস বি এর গড় আয় বলা যায় 3300, মোট আয় বের করে নিয়েছি 6600। বি প্লাস সি এর গড় আয় বলা যায় 3000, মোট আয় বের করে নিয়েছি 3000 গুণিত 2 6000। এ ও সি এর গড় আয় বলা আছে 2700, তুমি এ প্লাস সি এর মোট আয় বের করে নিয়েছি 5400। তাহলে এখন দেখো আমি এবার যোগ করে দিচ্ছি। তাহলে কী পাচ্ছি? 2a 2b 2c, সেখান থেকে 2 কমন নিয়ে নিয়েছি, 2 কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি এর মোট আয় কত? 18,000। তার মানে এ প্লাস বি প্লাস সি এর মোট আয় কত হবে? 2টাকে এদিকে নিয়ে এলে 18,000 বাই 2 মানে 9,000 টাকা। এটা হলো মোট আয়। এবার আমাকে গড় আয় বের করতে দিয়েছে, তো এদের গড় আয় কত হবে? এ প্লাস বি প্লাস সি এর, তাহলে এদের গড় আয় হয়ে যাবে 9,000 বাই 3টে সংখ্যা, তাই 3 দিয়ে ভাগ করেছি, 9,000 বাই 3 মানে 3000 টাকা। বোঝা গেল প্রত্যেকের? তাহলে তাদের গড় আয় কত পেলাম? তাদের গড় আয় পেয়ে গেলাম 3000 টাকা। ক্লিয়ার তো প্রত্যেকের? এবার চলো পরের অঙ্ক কী রয়েছে দেখে নিই। বলছে এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম 40 কিমি পথ যায় 20 কিমি পার ঘন্টা বেগে, পরবর্তী 30 কিমি পথ যায় 10 কিমি পার ঘন্টা বেগে এবং শেষ 50 কিমি পথ যায় 50 কিমি পার ঘন্টা বেগে। তাহলে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত?
ঠিক আছে। আচ্ছা তোমরা আমাকে এবার বলো, ডিস্টেন্স সমান আমরা কি জানি, স্পিড গুণিত টাইম। ঠিক আছে, ডিস্টেন্স মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব সমান বেগ গুণিত সময়। এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে অ্যাভারেজ স্পিডের সূত্র কি? অ্যাভারেজ স্পিড মানে গড় গতিবেগ। ঠিক আছে, অ্যাভারেজ স্পিডের সূত্র হচ্ছে টোটাল ডিস্টেন্স কভার্ড মানে সমগ্র অতিক্রান্ত পথ। ঠিক আছে, সমগ্র অতিক্রান্ত, নোট করে নেয় প্রত্যেকে। অ্যাভারেজ স্পিডের সূত্র হচ্ছে সমগ্র অতিক্রান্ত পথ বাই টোটাল টাইম টেকেন, মানে সমগ্র সময়টা তোমার যা লেগেছে। ঠিক আছে, সমগ্র সময়, এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড বা গড় গতিবেগের সূত্র। ঠিক আছে, তো এবার আমি এই সূত্রটা কিন্তু প্রত্যেকে মনে রাখবো যে অ্যাভারেজ স্পিড হচ্ছে মোট অতিক্রান্ত পথ বাই মোট সময়টা। ক্লিয়ার? এবার আমি অঙ্কটা আমি এবার করি। দেখো বলছে প্রথম 40 কিমি পথ 20 কিমি পার ঘন্টা বেগে গেছে। তাহলে আমি বলতে পারি প্রথম ক্ষেত্রে এই 20 যাচ্ছে 1 ঘন্টায় 20 কিমি। তাহলে টোটাল আমাকে কত কিমি যেতে হবে? টোটাল যেতে হবে আমাকে 40 কিমি। 40 কিমি যাবে কত ঘন্টায়? 2 ঘন্টায়। তাহলে এখানে টাইম লাগলো আমার, এটা হচ্ছে আমার সময় 2 ঘন্টা। এটা হচ্ছে প্রথম কেস। দ্বিতীয় কেসে কি বলছে? দ্বিতীয় কেসে দেখো বলছে 30 কিমি পথ যাচ্ছে 10 কিমি পার ঘন্টা বেগে, মানে 10 কিমি যাচ্ছে 1 ঘন্টায়। 30 কিমি তাহলে কতই যাবে? 3 ঘন্টায় যাবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমার সময় হচ্ছে 3। তৃতীয় ক্ষেত্রে বলছে 50 কিমি পথ যাচ্ছে 50 কিমি পার ঘন্টা বেগে, মানে তৃতীয় কেস হচ্ছে 50 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, সে টোটাল যাচ্ছেও 50 কিমি, তাহলে 50 কিমি যাবে 1 ঘন্টাতেই, তার টোটাল সময় পেলাম 1। এবার আমাকে বলছে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ। তাহলে এখন গড় গতিবেগ সমান কী হবে? এখন দেখো গড় গতিবেগ হয়ে যাবে টোটাল ডিস্টেন্স কত যাচ্ছে? 40, এখানে যাচ্ছে 40 কিমি, এখানে যাচ্ছে দেখো 30 কিমি, এখানে যাচ্ছে দেখো 50 কিমি। যোগ করে দাও, 40 যাচ্ছে, 30 যাচ্ছে, 50 যাচ্ছে। টোটাল টাইম কত লেগেছে? প্রথম ক্ষেত্রে লেগেছে 2 ঘন্টা, দ্বিতীয় ক্ষেত্রে 3 ঘন্টা এবং তৃতীয় ক্ষেত্রে 1 ঘন্টা, মানে 2 + 3 + 1 সমান দেখো পাচ্ছি, যোগ করলে কত হবে? 120। 120 বাই 6 সমান হচ্ছে কত? 20 কিমি পার আওয়ার। এটা হচ্ছে আমার অ্যাভারেজ স্পিড। বোঝা গেল? এটা হচ্ছে আমার অ্যান্সার। কি করলাম আমি আরেকবার বলি। দেখো প্রথমে 20 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, 20 কিমি পার ঘন্টা মানেই 1 ঘন্টা যায় 20 কিমি। প্রথম ক্ষেত্রে 20 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, আর প্রথম ক্ষেত্রে সে যাচ্ছে 40 কিমি, তাই 40 কিমি কত ঘন্টায় যাবে? 2 ঘন্টায়। দ্বিতীয় ক্ষেত্রে স্পিড হচ্ছে 10 কিমি পার ঘন্টা, মানে 10 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, টোটাল যাচ্ছে 30 কিমি, তাই 30 কিমি যাবে কত ঘন্টায়? 3 ঘন্টায়। তৃতীয় ক্ষেত্রের স্পিড হচ্ছে 50 কিমি পার ঘন্টা, তার মানে 50 কিমি যাচ্ছে সে 1 ঘন্টায়, এটাই তো মানে। তো 50 কিমি যাচ্ছে 1 ঘন্টায় এবং সে তৃতীয় ক্ষেত্রে গেছেও কিন্তু 50 কিমি, তাহলে কত হবে? 1 ঘন্টায় হবে। তাহলে এখন আমাকে বলেছে গড় গতিবেগ বের করতে। গড় গতিবেগ মানে কি বলেছিলাম? সে যতটা পথ যাবে, প্রথমবারে গেছে 40 কিমি, তারপরে গেছে 30 কিমি, তারপরে গেছে 50 কিমি, তো মোট অতিক্রান্ত পথটা আমি যোগ করে নিয়েছি এবং তারপরে বলেছি সেটাকে ভাগ করতে হবে মোট সময় দিয়ে। দেখো প্রথম ক্ষেত্রে সে 2 ঘন্টা সময় লাগিয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে 3 ঘন্টা সময় লাগিয়েছে এবং তৃতীয় ক্ষেত্রে সে 1 ঘন্টা সময় লাগিয়েছে। টোটাল তাহলে কত লাগিয়েছে? 2 + 3 + 1 মানে 6 ঘন্টা। তাহলে এটাকে 120কে 6 দিয়ে ভাগ করেছি, 20 কিমি পার আওয়ার আমার অ্যাভারেজ স্পিড বেরিয়ে গিয়েছে। বোঝা গেল প্রত্যেকের? কারো কোনো জায়গায় অসুবিধা নেই? তাহলে চলো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্নে বলছে একটি ক্লাসে 14 জন ছাত্রের গড় নাম্বার হলো 71, কিন্তু পরে দেখা গেল 2 জন ছাত্রের প্রকৃত নাম্বার 56 ও 32-এর পরিবর্তে 42 ও 74 লেখা হয়েছে। তাহলে প্রকৃত গড় নাম্বার কত?
তাহলে তোমরা আমাকে বলো লিখতে কত হতো, লিখতে কত হতো, লিখতে হতো 56 32 লিখতে হতো, মানে যোগ করলে কত হতো, যোগ করলে দেখো হচ্ছে 88। লিখেছে কত, লিখেছে 4274, 42 প্লাস 74 মানে 116 লিখেছে। তাহলে এবার বলো কত বেশি লিখলো, দেখো বেশি লিখেছে কত, 116 থেকে 88 বিয়োগ করতে হবে, 116 মাইনাস 88 কত পাচ্ছি 28। তাহলে দেখো 28 বেশি লিখেছে, এটা বোঝা গেল। লিখতে হতো 88, সে লিখেছে 116, মানে সে 28 কিন্তু বেশি লিখে ফেলেছে। তাহলে কী হবে, 28 যখন সে বেশি লিখেছে তাহলে তার গড়টা বেড়ে যাবে কত জনের, 14 জনের। তার 14 জনের গড়টা বাড়লে কত বাড়বে, 2 করে বেড়ে গিয়েছে 14 জনের গড়। তাহলে প্রকৃত গড় কত হতো, গড় হয়ে গিয়েছে 71, প্রকৃত গড় তো আমার 2 করে বেড়ে গেছে। তাহলে আমি এখান থেকে 2 বিয়োগ করে দিই, 71 ছিল আমার আসল, মানে 71 ছিল তোমার ভুল করার ফলে, আমি 2 বাদ দিয়ে দিই, তাহলে 69 আমার পেয়ে যাবে প্রকৃত গড়। এটা আমার অ্যান্সার। এক সেকেন্ড, 69 হয়ে যাবে আমার অ্যান্সার, বোঝা গেল। কী করলাম আমি আরেকবার বলি, দেখো 14 জন ছাত্রের গড় নাম্বার বলা আছে 71, এটা প্রশ্নেই বলা আছে, কিন্তু পরে দুজনের প্রকৃত নাম্বার 56 32-এর পরিবর্তে 4274 লিখে ফেলেছে। তা লিখতে হতো তাই কত, 56 আর 32 মানে টোটাল 88 লিখতে হতো, কিন্তু সে লিখে ফেলেছে 4274 মানে 116। তার মানে কী করেছে, বেশি লিখেছে না কম লিখেছে, সে কিন্তু বেশি লিখেছে। কত বেশি লিখেছে, 116 থেকে 88 বিয়োগ করলি, এটা বেশি লিখেছে। এটা বেশি লিখেছে, কত বেশি লিখেছে, 28 বেশি লিখেছে। এই 28 বেশি লেখার ফলে নিশ্চয়ই তো গড়ে চেঞ্জ হবে, সে গড়টা আর 14 জনের জন্যই, তো 14 জনের গড়ে কত বাড়ছে, তারপর 2 করে বেড়ে যেত, বেড়ে গেছে। তাহলে বলেছে গড় 71 ভুল করার ফলে, তাহলে প্রকৃত গড়টা জানতে চেয়েছে। তার মানে আমি যদি 71 থেকে 2 বিয়োগ করে দিই তাহলেই প্রকৃত গড় পেয়ে যাবো 69। তো এটা ওদের প্রকৃত গড় হতো, কিন্তু এই নাম্বারটা বেশি লেখার ফলে সে গড়টা বেড়ে 71 হয়ে গেছে। বোঝা গেল এবার। আশা করি কারো কোনো ডাউট নেই, ঠিক আছে। যদি এরপরেও কারো কোনো অসুবিধা থাকে কমেন্টে জানিও, এবং আমি এই এভারেজ চ্যাপ্টার থেকে আরও একটা ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। আরও একটা ক্লাস নিয়ে আসবো, সেখানে আরও আমরা 10 থেকে 15টা অঙ্ক কিন্তু আরও প্র্যাকটিস করব। আর তোমাদের যে হোমওয়ার্কগুলো দিলাম সেগুলো কিন্তু প্রত্যেকে কিন্তু বাড়িতে করবে এবং করে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে বোঝা গেল প্রত্যেকের। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের সেশন। আর সব শেষে তোমাদের একটা কথা জানিয়ে রাখতে চাই, তোমাদের এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সাম 2024-কে লক্ষ্য করে আমাদের মক টেস্ট ব্যাচ কিন্তু লঞ্চ হয়েছে, যার ক্লাস শুরু হবে 24শে মে থেকে, ঠিক আছে। 24শে মে থেকে ক্লাস শুরু হবে। এই শেষ 2 মাস তোমাদের হাতে রয়েছে, এই সময়টা দরকারে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে মক টেস্ট আর প্র্যাকটিস। তো সেই জন্য আমি একটা 45 দিনের কোর্স তোমাদের জন্য লঞ্চ করেছি, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট, চ্যাপ্টার অনুযায়ী, কিন্তু আমি বারবার উল্লেখ করছি চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট, প্রতিটা সাবজেক্টের চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট পাবে, প্লাস 15টা ফুল মক টেস্ট, 15টা ফুল মক পেয়ে যাবে, ঠিক আছে। এই সব কিছুর জন্য কোর্স ফি রাখা হয়েছে মাত্র 299 টাকা, ওয়ান টাইম পেমেন্ট, পুরো একদম তোমাদের এক্সাম অবধি কিন্তু প্র্যাকটিসটা করানো হবে, ঠিক আছে। এবং এছাড়াও অঙ্ক, রিজনিং এবং ইংলিশের কোনো চ্যাপ্টারের ডাউট থাকলে লাইভ ক্লাসের মাধ্যমে কিন্তু তোমাদের ডাউটটা সলভ করে দেওয়া হবে, মানে তোমরা এখানেতে লাইভ ক্লাসেরও কিছু ফিচার্স পেয়ে যাচ্ছ, ঠিক আছে। যাদের কোনো চ্যাপ্টারে ডাউট থাকলে আমাদের যে লাইভ ক্লাসগুলো চলছে আমাদের অন্য পেড ব্যাচের, ঠিক আছে, যেদিন যে ক্লাসটা হবে তোমাদেরকে আমরা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, যে আজকে রেশিও প্রিপারেশনের প্র্যাকটিস চলছে, যাদের ইচ্ছা থাকবে ক্লাস করার তারা কিন্তু লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। তাই চ্যাপ্টার অনুযায়ী মক টেস্ট এবং এই 15টা ফুল মক টেস্ট দেওয়ার জন্য তোমাদেরকে পে করতে হচ্ছে মাত্র 299 টাকা, মাত্র 299 টাকা কিন্তু, ঠিক আছে। এরপরেও যদি কারো কোনো ডাউট থাকে, এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে, সেখানে তোমরা যাবতীয় ডিটেলস জানতে পারবে। এবং তারপরেও যদি কারো কোনো অসুবিধা থাকে তোমরা কিন্তু আমাকে এই নাম্বারে কল করে নিতে পারো, ঠিক আছে। এই নাম্বারে তোমরা কিন্তু আমাকে কল করে নিতে পারো, ঠিক আছে। তাহলে
আজকের ক্লাস যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পড়াশোনা করো। বাই।